দেখ, তাহলে আজকে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বায়োলজি স্টার্ট করছি, বায়োলজির প্রথম টপিক হবে কি নিউক্লিক অ্যাসিড। এবার নিউক্লিক অ্যাসিডই প্রথম কেন, নিউক্লিক অ্যাসিডই প্রথম কেন, তার কারণ যদি আমরা দেখি যে ক্লাস 9 হোক কিংবা 10, 9, 10, 11, 12 চার জায়গাতেই এই টপিকটা কিন্তু কমন, চার জায়গাতেই এই নিউক্লিক অ্যাসিড টপিকটা কমন। আমরা যদি ক্লাস 11 এর কথা বলি, ক্লাস 11 এনসিইআরটি কথা বলি, তাহলে আমরা বায়োমলিকুলস দেখতে পাবো। ক্লাস 11 এনসিইআরটি বায়োমলিকুলস নামক চ্যাপ্টারে। আর ক্লাস 12 এর সব থেকে বেশি ওয়েটেজ যুক্ত চ্যাপ্টার যার নাম হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, সেখানেও আমরা নিউক্লিক অ্যাসিডকে দেখতে পাবো, নিউক্লিক অ্যাসিডকে দেখতে পাবো। তাই আমরা ফার্স্ট টপিক চুজ করেছি কি নিউক্লিক অ্যাসিড। এবার দেখ, যদি আমি বলি যে এই নিউক্লিক নাম দেখেই বোঝা যাচ্ছে এদিকে দেখতে পাবো কোথায়, নিউক্লিয়াসের মধ্যে, মেইনলি নিউক্লিয়াসে দেখতে পাবো। তার মানে কি নিউক্লিয়াস ছাড়া অন্য কোথাও থাকবে না? থাকবে। যদি আমরা ইউক্যারিওটিক সেলের কথা বলি, পরে আমরা যখন সেল দ্য বেসিক ইউনিট অফ লাইফে পড়বো, তাহলে যে নিউক্লিক অ্যাসিড শুধুমাত্র নিউক্লিয়াসে নয়, ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টেও দেখতে পাবো, হয়েছে? এবার দেখ, তাহলে বললাম ফার্স্ট কথা যে নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাবো। আর যদি বলি এর নেচার কেমন, অ্যাসিডিক না বেসিক, এর নেচার কেমন হবে? অ্যাসিডিক, নামে আছে অ্যাসিড, তাই কেমন হবে? অ্যাসিডিক, অ্যাসিডিক ইন নেচার। তাহলে নাম দেখে বুঝতে পারলাম মেনলি নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাবো এবং অ্যাসিডিক নেচারের হবে, অ্যাসিডিক নেচারের হবে, হয়েছে? দেখ লেখা আছে, এবার তাকাও। তা নিউক্লিক অ্যাসিড এই নামটা শোনা মাত্রই আমরা দুটো কম্পাউন্ডের কথা মনে পড়ে। একটা নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা শর্টে কি বলছি? আরএনএ। এবং দু নম্বর যে কম্পাউন্ড সেটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই দুটোই হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা রাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর টিএ। তাহলে এই দুটো কম্পাউন্ডে আমরা পড়বো, বোঝা গেছে? তাহলে প্রথম বললাম কি যে নিউক্লিক অ্যাসিড মেনলি নিউক্লিয়াসে দেখতে পাবো, ইউক্যারিওটিক সেলের মেনলি নিউক্লিয়াসে দেখতে পাবো, নিউক্লিয়াস ছাড়াও আরো কিছু সেল অর্গানেলের মধ্যে দেখতে পাবো, সেটা আমরা সেল দ্য ইউনিট অফ লাইফে পড়বো। লেখা আছে এতটা। এবার নিউক্লিক অ্যাসিডের ফার্স্ট যে পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে নিউক্লিক অ্যাসিডের প্রথমবার পর্যবেক্ষণ করেছিলেন কে, দেখেছিলেন কে? সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে মিসার। আমরা কি লিখবো? যে এফ মিসার, এফ মিসার ইন 1869, 1869 খ্রিস্টাব্দে প্রথমবার নিউক্লিক অ্যাসিডকে অবজার্ভ করেছিলেন। তাহলে আমরা লিখবো কি? এফ মিসার ইন 1869 ব্র্যাকেটে লিখে দেবো, ফার্স্ট observed an acidic substance inside the nucleus. তাহলে বিজ্ঞানী ফ্রেডরিক মিসার নিউক্লিয়াসের মধ্যে প্রথমবার একটা অ্যাসিডিক বস্তুর সন্ধান পান, অ্যাসিডিক সাবস্টেন্সের সন্ধান পান, এবং তিনি তার নাম দেন, হি নেমড ইট অ্যাজ নিউক্লিন। তিনি কি নাম দিয়েছিলেন? নিউক্লিন, নিউক্লিন। আমাদের এনসিইআরটিতে আছে, এই ইনফরমেশন আছে যে ফ্রেডরিক মিসার প্রথমবার নিউক্লিয়াসের মধ্যে একটা অ্যাসিডিক বস্তুর সন্ধান পান, তিনি তার নাম দেন কি? নিউক্লিন। কি নাম দেন? নিউক্লিন, নিউক্লিন। পরে পরে প্রায় 20 বছর পর আরেকজন সায়েন্টিস্ট এসেছিলেন যার নাম হচ্ছে অল্টম্যান, সায়েন্টিস্ট অল্টম্যান। তিনি নাম দেন কি? নিউক্লিক অ্যাসিড, তিনি নাম দেন নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রথম পর্যবেক্ষণ বা অবজার্ভ করেছিলেন কে? সায়েন্টিস্ট ফ্রেডরিক মিসার, নাম কি দিয়েছিলেন? নিউক্লিন। পরে সায়েন্টিস্ট অল্টম্যান এসে নাম দেন কি? নিউক্লিক অ্যাসিড। কি নাম দেন? নিউক্লিক অ্যাসিড। কি নাম দেন? নিউক্লিক অ্যাসিড, হয়েছে? ব্যাস। তাহলে এই দুটো ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে। এক হচ্ছে ফ্রেডরিক মিসারের কথা, যদি বলে ফার্স্ট আইডেন্টিফাই কে করেছিলেন? ফ্রেডরিক মিসার। নাম কি দিয়েছিলেন? নিউক্লিন। পরে সায়েন্টিস্ট অল্টম্যান নাম দেন নিউক্লিক অ্যাসিড। এটা আমাদের এনসিইআরটিতে কিন্তু নেই, তাও এক্সট্রা একটা মনে রাখবো। এরপরে হয়েছে এতটা। তাহলে নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি কেমন হবে? অ্যাসিডিক না বেসিক? অ্যাসিডিক, অ্যাসিডিক। মেইনলি নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাবো, নিউক্লিয়াস ছাড়া আরো কিছু কোষে আমরা দেখতে পাই।
এবার যখনই আমরা পড়বো নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে, ফার্স্ট আমাদের একটা জিনিস পড়ি আমরা, যে নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড। লিখ নিউক্লিক অ্যাসিড, ফার্স্ট পয়েন্ট কি লিখবো, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড is the polymer of nucleotide, of nucleotide নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার, নিউক্লিওটাইডের পলিমার। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমার যে পলিমার, আমরা প্রথম একটা টার্ম কিন্তু শুনতে পেলাম পলিমার। এই যে পলিমার, দেখ অনেকে কিন্তু ক্লাস 11-12 গোটা পেরিয়ে চলে আসে, পড়ে চলে আসে, তখনও কিন্তু তাদের মনোমার, পলিমার, হোমোপলিমার, হেটেরোপলিমার সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকে না। তাহলে আমরা এখানে প্রথমবার এই যে টার্মটা দেখতে পেয়েছি পলিমার, তাহলে আমরা এখানে প্রথম একটা কনসেপ্ট পড়বো মনোমার আর পলিমার, এর কনসেপ্টটা দেখবো যে জিনিসটা কি। দুটো টার্ম বললাম, একটাকে বলছি মনোমার, আরেকটাকে বলবো আমরা পলিমার। এ বারবার আসবে, এই দুটো কথা আমাদের বারবার আসবে, তাহলে একবার প্রথমেই ক্লিয়ার করে নিই, তাই তো। বায়োলজি পড়তে গেলে 11 বল 12 বল বারবার এই কথাগুলো আসবে, মনোমার এন্ড পলিমার। তাহলে দেখ এখানে মোনো, এখানে আছে মোনো, এখানে আছে পলি, এখানে আছে পলি। এই মোনো শব্দের অর্থ হচ্ছে সিঙ্গেল, আর পলি শব্দের অর্থ হচ্ছে মেনি বা অনেক, মেনি বা অনেক। তাহলে আমি বলবো, আমি যদি নিজের ভাষায় এরকম করে বলি, ধর এটা হচ্ছে মোনো মানে সিঙ্গেল, পলি মানে অনেক। তাহলে আমি বলবো, সাপোজ ধর আমি কি করলাম, এরকম বলি আমি ক্লাসে, এই উদাহরণটা প্রায় বলি, যে আমি আমার বাগানে গেলাম, বাগানে গিয়ে কি করলাম, 30টা গাঁদা ফুল তুলে নিয়ে চলে এলাম, 30টা গাঁদা ফুল তুলে নিয়ে এলাম, ঠিক আছে। দিয়ে কি করলাম, ওই গাঁদা ফুলগুলোকে ঘরে বসে সুতোর সাহায্যে বেঁধে বেঁধে একটা গাঁদা ফুলের মালা তৈরি করলাম, গাঁদা ফুলের মালা তৈরি করলাম, ঠিক আছে। তাহলে আমি বলবো এই যে মালা, এই মালাটা তৈরি করতে আমি কি করছি, অনেকগুলো গাঁদা ফুলকে সুতোর সাহায্যে বেঁধেছি, অনেকগুলো গাঁদা ফুলকে সুতোর সাহায্যে বেঁধেছি, ঠিক আছে। তার মানে এই মালাটা অনেকগুলো গাঁদা ফুল নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এইটাই, এই মালার মধ্যে অনেকগুলো গাঁদা ফুল আছে, এটা একটা বড় যৌগ। আমি যদি একটা যৌগ ধরি, এটা একটা বড় যৌগ, আর এক একটা গাঁদা ফুলকে আমরা কি বলবো, ছোট যৌগ। তাহলে আমি বলছি এক একটা গাঁদা ফুল এগুলো ছোট যৌগ, তাকে মিলিয়ে তাকে সুতোর সাহায্যে বেঁধে একটা বড় যৌগ তৈরি করেছি, তাহলে সেই বড় যৌগটাকে আমরা কি বলবো, পলিমার। যখন অনেকগুলো ছোট যৌগকে কোনো বন্ধনের সাহায্যে যুক্ত করে বড় যৌগ তৈরি করি, সে বড় যৌগটাকে বলবো পলিমার, আর ওই এক একটা ছোট যৌগকে বলবো মনোমার। কথা বোঝা গেছে না, বোঝায়নি? হয়েছে? তাহলে যখন অনেকগুলো ছোট যৌগকে মিলিয়ে, ছোট যৌগকে বন্ধনের সাহায্যে যুক্ত করে বড় যৌগ তৈরি করব, সে বড় যৌগটা হয়ে যাবে পলিমার, আর ওই এক একটি ছোট যৌগ কি হবে, মনোমার। তাহলে আমি যদি বলি যে এইখানে এরকম কতগুলো ছোট ইউনিট আছে, ছোট যৌগ আছে, তাহলে এগুলো এক একটা কি হবে, মনোমার। আর এইগুলোকে যখনই আমি এরকম কোনো বন্ধনের সাহায্যে যুক্ত করে দেব, কোনো বন্ধনের সাহায্যে যুক্ত করে বড় যৌগ তৈরি করব, এই বড় যৌগটাকে আমরা বলে দেবো কি, পলিমার। আর এই এক একটা ছোটকে বলবো আমরা মনোমার। তাহলে এক একটা সিঙ্গেল ইউনিটকে কি বলবো, মনোমার। তাহলে আমরা বলবো কি, যে মনোমার হচ্ছে ছোট যৌগ, পলিমার বড় যৌগ। অনেকগুলো ছোট যৌগ মিলে যখন কোনো বড় যৌগ তৈরি করে, সেই বড় যৌগটাকে বলবো পলিমার, এবং এক একটা ছোট যৌগকে আমরা কি বলবো, মনোমার। কথা বোঝা গেছে? তাহলে মনোমার মানে সিঙ্গেল ইউনিট, পলিমার মানে অনেকগুলো সিঙ্গেল ইউনিট মিলে একটা বড় কম্পাউন্ড তৈরি করছে। বোঝা গেছে? এবার তাহলে যদি আমি এরকম বলি যে ধরো আমাদের সামনে এই দেওয়ালটা দেখা যাচ্ছে, এদিকে দেখা, যে আমাদের সামনে এই দেওয়ালটা দেখা যাচ্ছে, আমি যদি বলি যে এই দেওয়ালটা কোন একটা ছোট্ট জিনিসকে বারবার যুক্ত করে তৈরি করা যায়, সেটা হবে ইট, ইট হবে। তাহলে আমি বলবো এই দেওয়ালটাকে যদি একটা পলিমার বলি, তাহলে এক একটা ইট কি হয়ে যাবে, মনোমার। এক একটা ইট কি হবে, মনোমার। কথা বোঝা গেছে? তাহলে মনোমার আর পলিমার কি বলবো, যে মনোমার ছোট যৌগ, পলিমার বড় যৌগ। অনেকগুলো ছোট যৌগ মিলে যখন বড় যৌগ তৈরি করছে, সেটাকে আমরা বলবো পলিমার, আর এক একটাকে বলবো মনোমার। হয়েছে? এবার দেখ পলিমারে, এবার আমি বলতে পারি এই পলিমারের মধ্যেই আরেকটা কথা আসবে, একটা হচ্ছে হোমোপলিমার, আরেকটা হবে হেটেরোপলিমার। হোমোপলিমার অ্যান্ড হেটেরোপলিমার। দেখ এখানে দেখা, হোমো, হোমো শব্দ হচ্ছে একই, সিমিলার। হোমো শব্দ হচ্ছে একই, সিমিলার। আর যেখানে হেটেরো কথাটা পাবো, হেটেরো অর্থ হচ্ছে ডিফারেন্ট। যেমন আমরা যখন জেনেটিক্স পড়বো, হোমোজাইগাস হেটেরোজাইগাস কথাটা আসবে, তাহলে হেটেরো কথা হচ্ছে ডিফারেন্ট। তাহলে বলবো যে আমি যে প্রথম উদাহরণটা দিলাম,
যে আমি বাগান থেকে গিয়ে 30টা গাঁদা ফুল তুলে নিলাম, সুতোর সাহায্যে বেঁধে মালা তৈরি করলাম, হয়েছে? তাহলে ওই মালাটাকে আমরা কি বললাম? পলিমার। এক একটা গাঁদা ফুলকে বলবো মনোমার। এবার দেখ, ওই ফুলের মধ্যে শুধু গাঁদা ফুল আছে না অন্য কোনো ফুল আছে? শুধু গাঁদা ফুল আছে, মানে একই ধরনের মনোমার আছে। তাহলে একই ধরনের মনোমার নিয়ে গঠিত পলিমারকে আমরা বলবো হোমোপলিমার। কি বলবো? হোমোপলিমার। কথা বোঝা গেছে? তাহলে যদি আমার ওই মালার মধ্যে শুধু গাঁদা ফুলই থাকে, মানে একই ধরনের মনোমার আছে, তাহলে ওটাকে বলবো হোমোপলিমার। ওটাকে বলবো হোমোপলিমার। এবার যদি আমি আবার বাগানে যাই, বাগানে গিয়ে আরো 10টা জবা ফুল তুলে নিয়ে আসি, দিয়ে একটা করে গাঁদা ফুলের মাঝে মাঝে যুক্ত করে দিলাম, তখন এখন যে পলিমারটা আছে, এখন যে মালা আছে, তাতে একই ধরনের ফুল আছে না আলাদা ধরনের? আলাদা ধরনের। তাহলে ওটাকে আমরা বলবো হেটেরো পলিমার। কি বলবো? হেটেরো পলিমার। বোঝা গেছে? বাস, নিজের ভাষায় একটু লিখে নে কি লিখবি। তাহলে হোমোপলিমার মানে একই ধরনের মনোমার নিয়ে গঠিত পলিমার, আর হেটেরো পলিমার মানে আলাদা ধরনের মনোমার নিয়ে গঠিত পলিমারকে বলে হেটেরো পলিমার। বোঝা গেছে? মনোমার, পলিমার, পলিমারের মতো হোমো আর হেট্রো, হোমো আর হেট্রো। তাহলে হোমো পলিমার কাকে বলবো? একই ধরনের মনোমার নিয়ে গঠিত পলিমারকে হোমো পলিমার, আর আলাদা ধরনের মনোমার নিয়ে গঠিত পলিমারকে হেট্রো পলিমার। হচ্ছে এদের কিছু এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল মনে রাখবো। হোমো পলিমারের উদাহরণ হচ্ছে স্টার্চ, স্টার্চ, স্টার্চ বা শ্বেতসার যেটাকে আমরা বলছি, স্টার্চ। আর হেট্রো পলিমারের উদাহরণ আমরা কিছু মনে রাখবো। তাহলে এখানে প্রথমে হোমোপলিমার, এদিকে তাকা, স্টার্চ। স্টার্চ একটা হোমোপলিমারের উদাহরণ। তবে এটা দেখে বলবো স্টার্চ তৈরিতে একই ধরনের মনোস্যাকারাইড আছে না আলাদা ধরনের? একই ধরনের। মানে এ একই ধরনের মনোমার নিয়ে গঠিত না আলাদা ধরনের? একই ধরনের, কারণ হোমোপলিমারের উদাহরণ, তাই তো? কারণ হোমোপলিমারের উদাহরণ। তাহলে এর মনোমারের নাম হচ্ছে গ্লুকোজ। এর মনোমারের নাম কি? গ্লুকোজ। নিচে একটু লিখে রেখে দে, পরে কাজে লাগবে। তাহলে স্টার্চ একটা হোমোপলিমারের উদাহরণ, তার মানে একই ধরনের মনোমার নিয়ে গঠিত হবে। সে মনোমারটা কি? গ্লুকোজ। সে মনোমারটা কি? গ্লুকোজ। বুঝে গেছে? এবার কথা হচ্ছে, তার মানে কি অসংখ্য গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি করছে। তাহলে অসংখ্য গ্লুকোজ মিলেছে, তার দুটো গ্লুকোজের মধ্যে কিছু বন্ধন আছে তো, যুক্ত হয়েছে। সে বন্ধনটার নাম কি? গ্লাইকোসিডিক বন্ড। বন্ডটার নাম লিখে রেখে দে। বন্ড হচ্ছে গ্লাইকোসিডিক বন্ড। গ্লাইকোসিডিক বন্ড, গ্লাইকোসিডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ডও বলে, সিডিক বন্ড। ঠিক আছে? তাহলে পলিমার, হোমোপলিমার, হেট্রোপলিমার। হোমোপলিমার মানে একই ধরনের মনোমার নিয়ে গঠিত হলে হোমোপলিমার, আলাদা ধরনের হলে হেট্রোপলিমার। হোমোপলিমার একটা উদাহরণ বললাম স্টার্চ, যার মনোমারের নাম গ্লুকোজ, আর দুটো গ্লুকোজের মধ্যে যে বন্ড থাকে তার নাম হচ্ছে গ্লাইকোসিডিক বন্ড। এবার যদি আমরা হেট্রোপলিমারের কথা বলি, এর একটা উদাহরণ আমরা পড়বো প্রোটিন, বায়োমলিকুলসে পড়বো প্রোটিন। তাহলে প্রোটিন যদি বলি যে প্রোটিন, যদি বলি প্রোটিন একটি হেট্রোপলিমারের উদাহরণ, প্রোটিন একটি হেট্রোপলিমারের উদাহরণ, তার মানে প্রোটিনের মধ্যে একই ধরনের মনোমার আছে না আলাদা ধরনের? আলাদা ধরনের। আমরা জানি প্রোটিন 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। তাহলে এর মনোমারের নাম হচ্ছে, প্রোটিনের মনোমারের নাম কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? তাহলে এখানে বন্ডের নাম কি হবে? দুটো অ্যামাইনো অ্যাসিড কোন বন্ড দ্বারা যুক্ত থাকে? সেটা হচ্ছে পেপটাইড বন্ড। সেটা হচ্ছে পেপটাইড বন্ড। বাস, হয়েছে? আর একটা যেটা আমরা আজকে পড়বো সেটাও হেট্রোপলিমারের উদাহরণ, তার নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তার নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আরেকটা এক্সাম্পল কি পড়বো আমরা? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তা নিউক্লিক অ্যাসিডের মনোমারের নাম কি? প্রথমেই বলেছি যে নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিক অ্যাসিডের মনোমারের নাম হচ্ছে নিউক্লিওটাইড। এতটা লেখা আছে? লিখেছে? তাহলে আমরা মনোমার পড়লাম, পলিমার পড়লাম। মনোমার মানে সিঙ্গেল ইউনিট, ছোট যৌগ। পলিমার মানে বড় যৌগ, অনেকগুলো ছোট যৌগ মিলে যখন বড় যৌগ তৈরি করে সেটাকে বলে পলিমার। আর পলিমারের মধ্যে যদি একই ধরনের মনোমার থাকে তাহলে সেটাকে বলো হোমোপলিমার, আর যদি আলাদা ধরনের মনোমার থাকে সেটাকে বলো হেট্রোপলিমার। বাস, এবার দেখ, এবার দেখা, এবার দেখ। তাহলে আমরা বললাম কি যে নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড। তাহলে এটা শোনা মাত্রই বলবো আমরা যে নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এবার দেখ, তাহলে আমি যদি, তাহলে আমরা বলবো কি নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে এই দেওয়ালটাকে যদি আমরা নিউক্লিক অ্যাসিড বলি, এই দেওয়ালটাকে যদি নিউক্লিক অ্যাসিড বলি, এর এক একটা ইট কি হয়ে যাবে? এর এক একটা ইট হবে নিউক্লিওটাইড। এর এক একটা ইট হবে নিউক্লিওটাইড। তাহলে আমি নিউক্লিক অ্যাসিড গঠন করতে চাইছি, মানে দেওয়াল তৈরি করতে চাইছি, তাই তো? দেওয়াল তৈরি করতে চাইছি। তাহলে আমি যদি একটা ইট তৈরি করা শিখে যাই, আমি যদি একটা ইট তৈরি করা তোদেরকে শিখিয়ে দিই,
আমি যদি একটা ইট তৈরি করা শিখিয়ে দিই এবং দুটা ইটকে কিভাবে জুড়তে হয় সেটা শিখিয়ে দিই, তাহলে কি হবে, তোরা নিজেরাই দেওয়াল তৈরি করতে পারবে। না কথা বুঝে? যদি আমরা একটা নিউক্লিওটাইড গঠন শিখিয়ে দিই, দুটো নিউক্লিওটাইড কিভাবে জুড়তে হয় সেটা শিখিয়ে দিই, তারপর আমরা অসংখ্য কি নিউক্লিওটাইড জুড়তে থাকবো, নিউক্লিক অ্যাসিড তৈরি করতে থাকবো। না কথা বোঝায়নি? তাহলে নিউক্লিক অ্যাসিড তৈরি করতে হলে বা নিউক্লিক অ্যাসিড পড়তে হলে প্রথমে নিউক্লিওটাইডের গঠন আমাদেরকে জানতে হবে। প্রথমে নিউক্লিওটাইডের গঠন জানতে হবে। তাহলে উপরে হেডিং দে যে স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড, বা এইভাবে লিখে নে নিউক্লিওটাইড। তাহলে প্রথমে একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার আমরা দেখব। নিউক্লিওটাইড হয়েছে, একটা নিউক্লিওটাইড আমরা দেখব। দেখেছিস? দেখ, তাহলে আমরা প্রথমে একটা নিউক্লিওটাইডের গঠন দেখব। তাহলে একটা নিউক্লিওটাইড কি কি উপাদান নিয়ে গঠিত, আমরা নিউক্লিওটাইডের মধ্যে দেখেছি একটি নিউক্লিওটাইড তিনটে রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। এর কেমিক্যাল কম্পোনেন্ট করা থাকে তিনটে। ফার্স্ট হচ্ছে লিখবি পেন্টোজ সুগার। কি আছে? পেন্টোজ সুগার। ফার্স্ট হচ্ছে পেন্টোজ সুগার। আর কি? তারপরে দেখবো আমরা নাইট্রোজেনাস বেস। এরপরে আছে ফসফরিক অ্যাসিড। তাহলে একটি নিউক্লিওটাইড তিনটে উপাদান নিয়ে গঠিত, তিনটি কেমিক্যাল কম্পোনেন্ট আছে। ফার্স্ট হচ্ছে পেন্টোজ সুগার, তারপর নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। এবার যদি পেন্টোজ সুগারের দিকে তাকাই, নামে আছে পেন্টটা এসেছে কেন? তার কারণ এই সুগার 5 কার্বন কম্পাউন্ড, একটা 5টি কার্বন নিয়ে গঠিত, হয়েছে ওটা। এবার দেখ, তাহলে আমরা বললাম যে নিউক্লিক অ্যাসিড পড়তে চলেছি। নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। প্রথমে একটা নিউক্লিওটাইডের গঠন দেখব, তারপরে নিউক্লিওটাইড আমরা কিভাবে জুড়তে হয় সেটা দেখব। তাহলে একটা নিউক্লিওটাইডকে যখন দেখলাম, নিউক্লিওটাইডের মধ্যে তিনটে উপাদান আছে। কি কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। পেন্টোজ নামটা কেন এসেছে? তার কারণ এটা হচ্ছে 5 কার্বন সুগার, 5 কার্বন কম্পাউন্ড, তাই নাম এসেছে পেন্টোজ সুগার। দেখা গেছে পেন্টোজ সুগার দু ধরনের হয়, একটা হচ্ছে রাইবোজ, আরেকটা হয় ডিঅক্সিরাইবোজ। রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ দুটোই 5 কার্বন কম্পাউন্ড, কারণ দুটোই তো পেন্টোজ সুগার। দেখা গেছে আরএনএর নিউক্লিওটাইডে আমরা রাইবোজ সুগার দেখতে পাই, ডিএনএ নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ সুগার দেখতে পাবো। তা রাইবোজ সুগার দেখতে কেমন হয়? রাইবোজ সুগার স্ট্রাকচারটা একটু দেখবো আমরা। এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে 5টা কার্বন থাকে, 5 কার্বন কম্পাউন্ড, 5 কার্বন বিশিষ্ট যৌগ। 5টা কার্বনের মধ্যে রিং এর ভেতরে থাকে 4টা, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর হচ্ছে এই 5 নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের রাইবোজ সুগার। লিখেন, এই হচ্ছে আমাদের রাইবোজ সুগার। আমরা দেখলাম রাইবোজ সুগার এটা পেন্টোজ সুগারের উদাহরণ। আরএনএর মধ্যে দেখতে পাবো কতগুলো কার্বন নিয়ে গঠিত? 5টা। 5টার মধ্যে রিং এর ভেতরে থেকে 4টা, 1 2 3 4, আর রিং এর বাইরে থাকে একটা, এই 5টা। ঠিক আছে? এবার দেখা 1 নম্বর কার্বনে উপরে OH, নিচে H, কারণ কার্বনের ভ্যালেন্সি স্যাটিসফাই করতে হবে। উপরে H, নিচে OH, আর এখানে এরকম CH2OH। তাহলে এই হচ্ছে আমাদের রাইবোজ সুগার। আরএনএর নিউক্লিওটাইডে দেখতে পাবো রাইবোজ সুগার। ঠিক আছে? তাহলে এই রাইবোজ সুগারকে কোথায় দেখতে পাবো? আরএনএর মধ্যে, আরএনএতে দেখতে পাবো। এবার যদি আমরা ডিএনএ নিউক্লিওটাইডকে দেখি, ডিএনএ নিউক্লিওটাইডে পেন্টোজ সুগার রূপে থাকে কি? ডিঅক্সিরাইবোজ সুগার। কে থাকে? ডিঅক্সিরাইবোজ সুগার। এবার রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে তফাৎ দেখ শুধু এই জায়গাটায়, ডিঅক্সি, তাই তো? রাইবোজ সুগার আর ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে তফাৎ ডিঅক্সিতে। তাহলে যেখানে আমরা পরে দেখব যে এই ডিইডি, ওদিকে জায়গা হবে, এখানে দেখ একটু বলে দিই, পরে মুছে দেবো। এই ডিইডি শব্দ হচ্ছে রিমুভাল, বাদ দাও। কাকে বাদ দেবো? অক্সিজেনকে। হয়েছে? কোথা থেকে? রাইবোজ সুগারকে। তাহলে রাইবোজ সুগার থেকে যদি একটা অক্সিজেন বাদ দিয়ে দিই, সেটা হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ সুগার। রাইবোজ সুগার থেকে যদি একটা অক্সিজেন বাদ দিয়ে দিই, সেটা হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ সুগার। নামে আছে ডিঅক্সি, অক্সিজেনকে বাদ দেবো কোথা থেকে? রাইবোজ সুগার থেকে। তাহলে এবার কথা হচ্ছে আমার যে রাইবোজ সুগারে অনেকগুলো তো অক্সিজেন আছে, কোন অক্সিজেনটা বাদ দেবো? সেটা হচ্ছে এই যে রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা বাদ যাবে। তাই কোনো বইয়ে এটাকে 2-ডিঅক্সিরাইবোজও বলে।
রাইবোজ সুগারে 2 নম্বর কার্বন থেকে যদি অক্সিজেন বাদ দিয়ে দিই সেটা হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার বাদ দিয়ে দাও। সেম এই অক্সিজেন 4টা কার্বন রিং এর ভেতর, 1টা কার্বন রিং এর বাইরে। এক নম্বর, 2, 3, 4, 5, 5টা কার্বন। এখানে যা ছিল তাই থাকবে, OH। এই শুধু 2 নম্বর জায়গায় 2 নম্বর কার্বনে এখানে OH ছিল, H আর H থাকবে, অক্সিজেন বাদ যাবে। বাস, এটাই কি হয়ে গেল? ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে তফাৎ কোথায়? শুধুমাত্র একটি অক্সিজেনের তফাৎ হয়েছে। রাইবোজের 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন বাদ দেবো, সেটাই হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে এই ডিঅক্সিরাইবোজ সুগারকে কোথায় দেখতে পাবো? ডিএনএ এর মধ্যে। বাস, পেন্টোজ সুগার হয়ে গেল আমাদের, হয়েছে। তাহলে আমরা দেখলাম নিউক্লিওটাইডের 3টে রাসায়নিক উপাদান। নিউক্লিওটাইডের মধ্যে 3টে কেমিক্যাল কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস ফসফরিক অ্যাসিড। পেন্টোজ নামটা কেন হচ্ছে? 5 কার্বন সুগার, 5 কার্বন কম্পাউন্ড। পেন্টোজ সুগার আমরা যদি আরএনএ এর মধ্যে দেখি রাইবোজকে দেখতে পাবো, রাইবোজ, আর ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ। রাইবোজ দেখতে এরকম হয়, স্ট্রাকচারটা এটা। এর 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন বাদ দিয়ে দিলে সেটাই হয়ে যায় ডিঅক্সিরাইবোজ। এই জন্য কোনো বইটা 2 ডিঅক্সিরাইবোজও বলে। আর কোশ্চেনও আসে রাইবোজের কত নম্বর কার্বন থেকে অক্সিজেন বাদ যায়, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই 2 নম্বর কার্বন থেকে, 2 নম্বর কার্বন হয়েছে এতটা। এবার দেখ, এখানে একটা পয়েন্ট বলে দিই, আমরা বললাম যে আরএনএ এর মধ্যে পেন্টোজ সুগার রূপে থাকবে কি? রাইবোজ। ডিএনএ এর মধ্যে থাকবে ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, আমি ধরলাম যে আরএনএ এর একটা মলিকুল তোমার হচ্ছে 100 খানা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। আরএনএ এর একটা মলিকুল 100 খানা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তার মানে ওই আরএনএ মলিকুলের মধ্যে 100 খানা রাইবোজ সুগার থাকবে, 100টা নিউক্লিওটাইড, তার মানে 100টা রাইবোজ সুগারও থাকবে। আচ্ছা, আমি ডিএনএ এর একটা মলিকুল, সেটাও বললাম 100টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, 100টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে তার মধ্যে কি হবে? 100 খানা ডিঅক্সিরাইবোজ থাকবে। একটা আরএনএ আছে 100 খানা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, তার মানে 100 খানা রাইবোজ থাকবে। একটা ডিএনএ মলিকুল আছে, তার মধ্যে সেটাও 100টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, তার মধ্যে 100 খানা ডিঅক্সিরাইবোজ থাকবে। ঠিক আছে, এবার দেখ আরএনএ এর যে রাইবোজ, সেখানে একটা OH গ্রুপ এর তুলনায় এক্সট্রা থাকে। ডিঅক্সিরাইবোজের তুলনায় রাইবোজে একটা OH গ্রুপ এক্সট্রা আছে, তার মানে একটা ফাংশনাল গ্রুপ এক্সট্রা আছে, তার মানে আরএনএ এর যে মলিকুলটা ছিল তাতে 100 খানা OH গ্রুপ ডিএনএ এর তুলনায় এক্সট্রা আছে। আরএনএ মলিকুল 100 খানা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, তার মানে 100টা রাইবোজ থাকবে। ডিএনএ এর একটা মলিকুল, সেটাও 100টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, 100টা ডিঅক্সিরাইবোজ থাকবে। আর একটা রাইবোজ আর ডিঅক্সিরাইবোজকে যদি ভালো করে দেখি, রাইবোজের মধ্যে এই OH গ্রুপ একটা এক্সট্রা থাকে এর তুলনায়, একটা ফাংশনাল গ্রুপ বেশি। ঠিক আছে, তাহলে রাইবোজে যেহেতু ফাংশনাল গ্রুপের সংখ্যা বেশি, তার মানে এ বেশি রিঅ্যাক্টিভিটি বেশি মানে স্টেবিলিটি কম হবে। রিঅ্যাক্টিভিটি যার বেশি সে তত কম স্টেবল হবে। ঠিক আছে, যে যত বেশি রিঅ্যাক্টিভ সে তত কম স্টেবল। বোঝা যায়নি? তাহলে আমরা বলবো যে যেহেতু আরএনএ এর মধ্যে রাইবোজ সুগার থাকে আর ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকে, আরএনএ রাইবোজ সুগার কি একটা OH এক্সট্রা থাকে, ফাংশনাল গ্রুপের সংখ্যা বেশি, তার মানে আরএনএ বেশি কি হবে? রিঅ্যাক্টিভ হবে। কথা বোঝা যাচ্ছে? আরএনএ বেশি রিঅ্যাক্টিভ ডিএনএ এর তুলনায়, তাহলে আরএনএ কি হবে? কম স্টেবল হবে। তাহলে ডিএনএ আরএনএ কে যদি স্টেবিলিটি বলি, কে বেশি স্টেবল হবে? ডিএনএ। কে বেশি স্টেবল হবে? ডিএনএ। বুঝছে? আরএনএ এর তুলনায় ডিএনএ বেশি স্টেবল, তার একটা কারণ এইখানে লুকিয়ে আছে। বুঝছে? যে আরএনএ এর মধ্যে OH এর সংখ্যা বেশি, ফাংশনাল গ্রুপ বেশি, এ বেশি রিঅ্যাক্টিভ। বুঝছে? তাহলে আরএনএ এর মধ্যে OH গ্রুপের সংখ্যা বেশি থাকার কারণে RH কি বলবো? ডিএনএ এর তুলনায় কম স্টেবল হয়, আর রিঅ্যাক্টিভিটি কিন্তু এর বেশি, আরএনএ বেশি হবে। এতটা বোঝা গেছে? এবার দেখি, তাহলে আমাদের মোটামুটি পেন্টোজ সুগার বোঝা গেছে। এরপরে আমরা দেখবো নাইট্রোজেন বেসকে দেখবো। নাইট্রোজেন বেস, এবার যখনই কোনো কোশ্চেন করা হয় ক্লাসে যে নাইট্রোজেন বেস কত ধরনের হয়, সবাই বলে দেয় নাইট্রোজেন বেস 2 ধরনের, পিউরিন আর পিরিমিডিন। কিন্তু কথা হচ্ছে যে নাইট্রোজেন বেস পৃথিবীতে অনেক ধরনের আছে, কিন্তু আমাদের নিউক্লিওটাইড গঠনে যে সমস্ত নাইট্রোজেন বেস ব্যবহৃত হয় তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা। নাইট্রোজেন বেস অনেক ধরনের আছে। নাইট্রোজেন বেসের সংজ্ঞা কি হবে? যে একটা অর্গানিক কম্পাউন্ড যার মধ্যে নাইট্রোজেন আছে এবং বেসিক নেচারের হয়। অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং নাইট্রোজেন অ্যান্ড বেসিক ইন নেচার কল্ড নাইট্রোজেন বেস। তাকে নাইট্রোজেন বেস বলবো। তা নাইট্রোজেন বেস অনেক ধরনের হয়, কিন্তু নিউক্লিওটাইড গঠনে যে সমস্ত নাইট্রোজেন বেস ব্যবহৃত হয়
তাদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, পিউরিন, পেরিমিডিন। প্রথমে আমরা দেখব পেরিমিডিন বা পাইরিমিডিনও বলে, পেরিমিডিন। তারপরে আমরা দেখব পিউরিন। প্রথমে আমরা দেখব পাইরিমিডিন, তারপর দেখব পিউরিন। দেখা আছে? এবার এই পিরিমিডিন বা পাইরিমিডিন দেখতে এরকম হয়। একদম ডিটেলস দরকার নেই, একটা বেসিক স্ট্রাকচার আমরা আঁকবো, ঠিক আছে? দেখতে এরকম হয়। তাহলে যদি এই ছবিটা আমাদের মনে থাকে যে পাইরিমিডিন দেখতে এরকম হয়, তাহলে আমরা কি করব, এর সম্বন্ধে অনেক কথা আমরা কিন্তু নিজেরাই বলতে পারবো। আচ্ছা দেখে বল যে এটা একটি রিং নিয়ে গঠিত না দুটি রিং? কটা রিং আছে? একটা রিং। তাই জন্য এটাকে আমরা বলবো মোনোসাইক্লিক কম্পাউন্ড। কি বলবো? মোনোসাইক্লিক। আচ্ছা, এবার সেকেন্ড যেটা হবে মোনোসাইক্লিক। এরপরে দেখ কোন রিং এর মধ্যে, হ্যাঁ, রিং এর মধ্যে সাপোজ ধরে একটা রিং, কোন একটা কম্পাউন্ড এরকম রিং স্ট্রাকচার তৈরি করেছে, রিং এর মধ্যে এরকম যদি আমি এঁকে দিই, তাহলে রিং এর এই এক একটা কোণ কাকে রিপ্রেজেন্ট করে? কার্বনকে, তাই তো? রিং এর এক একটা কোণ কার্বনকে রিপ্রেজেন্ট করে, কার্বনকে আলাদা করে দেখাতে হয় না। এবার যদি রিং এর মধ্যে কার্বন ছাড়া আদার্স কোনো এলিমেন্ট থাকে, তাকে কিন্তু দেখাতে হয়, তাকে দেখাতে হয়। যেমন এখানে অক্সিজেন ছিল, তাকে আমরা দেখিয়েছি, কার্বনকে দেখাতে হয়েছে? হয়নি। তাহলে যদি রিং এর মধ্যে শুধুই কার্বন থাকে, তাহলে এটাকে আমরা হোমোসাইক্লিক কম্পাউন্ড বলি। কি বলি? হোমোসাইক্লিক। আর যদি কার্বন বাদে অন্য কেউ থাকে, আদার্স কোনো এলিমেন্ট থাকে, তাহলে সেটা হলো হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তাহলে একে দেখে বল, এই যে পাইরিমিডিনের স্ট্রাকচারটা আমি এঁকেছি, এটা হোমোসাইক্লিক হবে না হেটেরোসাইক্লিক? হেটেরোসাইক্লিক, কারণ কার্বন বাদে নাইট্রোজেনও আছে। তো এই পরের পয়েন্ট এটাই হবে। পরের পয়েন্ট কি হবে আমাদের, যে এটা একটা হেটেরোসাইক্লিক রিং। হেটেরোসাইক্লিক রিং। হেটেরো কেন বলছি? তার কারণ কার্বন ছাড়া নাইট্রোজেনও আছে। আচ্ছা, এটা কতগুলো মেম্বার আছে এর মধ্যে? কতগুলো মেম্বার আছে দেখ, 1 2 3 4 5 6। তাহলে এটাকে আমরা কি 6 মেম্বার রিং বলতে পারি, 6 সদস্যের রিং, 6 মেম্বার। এটা একটা 6 মেম্বার রিং। 6 জন মেম্বার কে কে আছে? 4টে কার্বন, 2টো নাইট্রোজেন, 4টে কার্বন 2টো নাইট্রোজেন। তাহলে পাইরিমিডিন সম্বন্ধে আমরা মনে রাখবো কি, যে এটা হচ্ছে মোনোসাইক্লিক রিং, হেটেরোসাইক্লিক রিং আর 6 মেম্বার রিং। এটা আগে লিখতে হতো, 6 মেম্বার রিংটা আগে লিখতে হতো। 6 মেম্বার রিং, 4টে কার্বন আছে, 2টো নাইট্রোজেন। এবার যদি জিজ্ঞেস করে যে নাইট্রোজেনের পজিশন অফ নাইট্রোজেন, তাহলে কত হবে? 1 আর 3, 1 2 3 4 5 6। তাহলে কত হলো? 1,3। বাস, এটুকু। এখান থেকে এই 4টে পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। নাইট্রোজেন বেস নিউক্লিওটাইড গঠনের যে সমস্ত নাইট্রোজেন বেস ব্যবহার হয়, দুই ধরনের, পাইরিমিডিন আর পিউরিন। পাইরিমিডিন কি বলবো? 6 মেম্বার রিং, মোনোসাইক্লিক রিং, হেটেরোসাইক্লিক রিং, আর পজিশন অফ নাইট্রোজেন 1,3। 1 এবং 3 নম্বর পজিশনে কে থাকে? নাইট্রোজেন থাকে। ঠিক আছে, একটু পয়েন্ট কিছু মুছবো, আচ্ছা লেখা আছে। এবার দেখ এর এক্সাম্পল, পাইরিমিডিনের এক্সাম্পল ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। লিখে নে, থাইমিন ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, সাইটোসিন ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করি, ইউরাসিল ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করি। তাহলে পাইরিমিডিনের 3টে এক্সাম্পল, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল। এবার যেমন পেন্টোজ সুগারের ক্ষেত্রে ডিএনএ আরএনএ একটা পার্থক্য আমরা দেখতে পেলাম, যে আরএনএ এর মধ্যে পেন্টোজ সুগার উপরে থাকে রাইবোজ, ডিএনএ এর মধ্যে কে থাকে? ডিঅক্সিরাইবোজ। তেমনই পাইরিমিডিনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে থাইমিন আর সাইটোসিনকে আমরা দেখতে পাবো কোথায়? ডিএনএ এর মধ্যে। তা ডিএনএ এর মধ্যে পাইরিমিডিন বেস রূপে কে কে থাকে? থাইমিন আর সাইটোসিন। কিন্তু যদি আমরা আরএনএ কে দেখি, আরএনএ এর মধ্যে থাকে সাইটোসিন আর ইউরাসিল। ঠিক আছে, ডিএনএ এর মধ্যে থাকবে থাইমিন, সাইটোসিন, আরএনএ এর মধ্যে থাকবে সাইটোসিন এবং ইউরাসিল। তাহলে কমন কে? ডিএনএ এবং আরএনএ দুটোতেই কমন কে? সেটা হচ্ছে সাইটোসিন। তাহলে ডিএনএ এর মধ্যে থাইমিন, সাইটোসিন কে দেখতে পাবো, আরএনএ এর মধ্যে সাইটোসিন আর ইউরাসিল। তাহলে কমন কে? ডিএনএ আরএনএ দুটোতেই কমন সাইটোসিন। এবার আমরা পিউরিনকে একটু দেখবো ভালো করে, লেখা আছে এতটা। এবার হবে পিউরিন। তাহলে পিউরিনে কি হয়?
আগে পাইরিমিডিন পড়ানোর পিছনে কারণ হচ্ছে এই 6 মেম্বার রিং এর সঙ্গে আরেকটা 5 মেম্বার রিং যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে পিউরিন তৈরি করে। দেখতে কেমন হয় স্ট্রাকচারটা? এই হচ্ছে 9টা মেম্বার, এই হচ্ছে 9টা মেম্বার। তাহলে ফার্স্ট এখানে কি লিখবো, যে 9 মেম্বার রিং। পিউরিন কি 9 মেম্বার রিং, 6 সদস্যের রিং। পিউরিনের মধ্যে 9টি সদস্য আছে, 9 সদস্যের রিং, 9 মেম্বার রিং। এবার বলতো মনোসাইক্লিক বলবো না বাইসাইক্লিক কম্পাউন্ড? মনোসাইক্লিক না বাইসাইক্লিক? কটা রিং আছে? দুটো। কটা রিং আছে? দুটো, তাই এটা বলো বাইসাইক্লিক কম্পাউন্ড। এরপরে বলো বাইসাইক্লিক, বাইসাইক্লিক কম্পাউন্ড। এরপরে হোমোসাইক্লিক না হেট্রোসাইক্লিক? হোমো না হেট্রো? হেট্রো, তার কারণ কার্বন ছাড়া আদার্স এলিমেন্ট আছে, তাহলে কি বলবো হেট্রোসাইক্লিক কম্পাউন্ড। এরপরে যদি পজিশন অফ নাইট্রোজেন বলে, পজিশন অফ নাইট্রোজেন, তাহলে কি বলবো 1 3 7 9, 1 3 7 9, সমস্ত অড নাম্বার 5 বাদ দিয়ে, সমস্ত অড নাম্বার 5 বাদ দিয়ে 1 3 7 9। 9 মেম্বার রিং, তাহলে অড নাম্বার যা যা ছিল সবগুলো চলে এসেছে 5 বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে পিউরিন। পিউরিনের দুটো এক্সাম্পল আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সেটা হবে অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন, ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল জি। এটা কি দুটো ডিএনএ তেও থাকবে অ্যান্ড আরএনএ, ডিএনএ এবং আরএনএ দুই জায়গাতেই থাকবে। লেখা আছে? তাহলে নিউক্লিওটাইড আমরা বললাম যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার, অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে প্রথমে একটা নিউক্লিওটাইড দেখবো, একটা নিউক্লিওটাইডের গঠন, তারপর দুটো নিউক্লিওটাইড কিভাবে জুড়তে হয় সেটা আমরা শিখবো। তাহলে যখন একটা নিউক্লিওটাইড দেখলাম, তিনটে কম্পোনেন্ট দেখতে পেয়েছি, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার আরএনএ এর মধ্যে থাকে রাইবোজ, ডিএনএ এর মধ্যে থাকে ডিঅক্সিরাইবোজ। আরএনএ এর মধ্যে রাইবোজ, ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ। এখান থেকে মনে রাখতে হবে কত নম্বর কার্বন থেকে অক্সিজেন বাদ যায়, সেটা হচ্ছে 2 নম্বর কার্বন। এরপর নাইট্রোজেন বেসেস এসেছি, দুই ধরনের, পাইরিমিডিন আর পিউরিন। পাইরিমিডিন দেখছি 6 মেম্বার রিং, 6 মেম্বার রিং, মোনোসাইক্লিক রিং, হেটেরোসাইক্লিক রিং, নাইট্রোজেন পজিশন 1 3। আর এক্সাম্পল থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। থাইমিন সাইটোসিন থাকবে ডিএনএ এর মধ্যে, সাইটোসিন ইউরাসিল থাকবে আরএনএ এর মধ্যে। তার মানে সাইটোসিন ডিএনএ আরএনএ তে কমন। এরপরে আমরা যদি পিউরিনকে দেখি, পিউরিনে দেখেছি যে এটা হচ্ছে 9 সদস্যের রিং, 9 মেম্বার রিং। মনোসাইক্লিক না বাইসাইক্লিক? বাইসাইক্লিক, দুটো রিং আছে। আর হোমো না হেট্রো? হেট্রোসাইক্লিক রিং, তার কারণ কার্বন বাদে নাইট্রোজেন আছে। আর নাইট্রোজেনের পজিশন 1 3 7 9, 1 3 7 9। উদাহরণ অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর গুয়ানিন। হয়েছে? বোঝা গেছে তোরা? ব্যাস। এরপর দেখ ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের সম্বন্ধে বলার কিছু নেই, ফসফরিক অ্যাসিডের সম্বন্ধে বলার কিছু নেই। H3PO4 এর ফর্মুলা দেখতে এরকম হয়, স্ট্রাকচারটা এটা। এই হচ্ছে স্ট্রাকচার ফসফরিক অ্যাসিড। তাহলে নিউক্লিওটাইডের 3টে উপাদান, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার ডিটেলসে বললাম, নাইট্রোজেন বেসের ডিটেলসে বললাম, এরপর হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি কি হয় দেখ, যেহেতু এদের দুজনের সম্বন্ধে বলে দিয়েছি, তার সম্বন্ধে না বললে অনেক কেমন একটা খারাপ হয়, জিনিসটা খারাপ হবে। দেখ ফসফরিক অ্যাসিডের সম্বন্ধে আমরা বলতে পারি, দেখ আমরা প্রথমে বললাম যে নিউক্লিক অ্যাসিড অ্যাসিডিক ইন নেচার হয়, তাই তো? নিউক্লিক অ্যাসিড অ্যাসিডিক প্রকৃতির হয়, তার পেছনে কারণ হচ্ছে এ থাকে বলে। ফসফরিক অ্যাসিডের উপস্থিতির কারণে ডিএনএ অ্যাসিডিক আর নেগেটিভলি চার্জড হয়। বুঝলে? যদি লিখতে চাস লিখে নে, লিখে নে। ফসফরিক অ্যাসিডের উপস্থিতির কারণেই, ফসফরিক অ্যাসিডের উপস্থিতির কারণে ডিএনএ হ্যাঁ অ্যাসিডিক এবং নেগেটিভলি চার্জড হয়। হয়েছে? বাস। তাহলে 3টে রাসায়নিক উপাদান আমরা দেখে নিয়েছি। এরপর কি করব, একটা নিউক্লিওটাইড গঠন করব। তার নিউক্লিওটাইড কটি উপাদান নিয়ে গঠিত? 3টে। কি কি আমরা দেখলাম। এরপরে একটা কমপ্লিট নিউক্লিওটাইড আমরা দেখব। দেখবি কোথাও কোথাও এইভাবে লেখা আছে। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা বললাম যে নিউক্লিক অ্যাসিড ইজ দ্য পলিমার অফ নিউক্লিওটাইড, সেটাকে এইভাবেও লেখা যাবে, নিউক্লিক অ্যাসিড n সংখ্যক নিউক্লিওটাইড নিয়ে গঠিত, এইভাবেও লেখা যায়, n নাম্বার অফ নিউক্লিওটাইড নিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? তাহলে একটা নিউক্লিওটাইড গঠন করতে গেলে, একটা নিউক্লিওটাইড গঠন করতে গেলে কটা উপাদান লাগবে? 3টে। 3টে উপাদান লাগবে, তাই তো? কি কি? পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড। সাপোজ ধর
আমি নিউক্লিওটাইড গঠন করতে চলেছি। তাহলে একটা পেন্টোজ সুগার নিলাম, দুই তিন চার পাঁচ হয়েছে। তাহলে এই সুগারটা আঁকা মাত্র আমরা বলতে পারবো যে আমরা আরএনএ নিউক্লিওটাইড আঁকতে চলেছি না ডিএনএ, ডিএনএ না আরএনএ, আরএনএ। তার কারণ কি, এর 2 নম্বর পজিশনে ওএইচ আছে, তার মানে এটা রাইবোজ সুগার। তাহলে এটা রাইবোজ সুগার, তার মানে আমি আরএনএ এর নিউক্লিওটাইড আঁকতে চলেছি। হয়েছে। তাহলে শুধুমাত্র নিউক্লিওটাইড গঠন করতে গেলে 3টে উপাদান লাগবে, তার মধ্যে এই সবে একটি আমি নিয়েছি, এসবে একটি নিয়েছি, সেটা কি রাইবোজ সুগার। আরো 2টো উপাদান এখনো লাগবে। এবার আমার কথা হচ্ছে মনে রাখবো পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়। পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়। আমরা যদি যে কোনো নাইট্রোজেন বেসকে দেখি তার একটা এই NH গ্রুপ থাকবে। যে কোনো নাইট্রোজেন বেসকে যদি আমরা দেখি, এটাকে বললাম কি, এটা N2 বেস, এটা একটা নাইট্রোজেন বেস। হয়েছে। আমরা মনে রাখবো কি, পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়। আর যখনই পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হোক কিংবা ফসফরিক অ্যাসিড যুক্ত, মনে রাখবো কি, পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হোক কিংবা ফসফরিক অ্যাসিড যুক্ত, 1 অণু জল নির্গত হবে। কি হবে? 1 অণু জল নির্গত হবে, 1 অণু জল নির্গত হবে। এদিকে একটু দেখে নেই, তা জলের আছে কি OH আর H, জলের মধ্যে আছে কি OH আর H, তাই তো? তার মানে নিশ্চয়ই জল নির্গত করতে গেলে কোথাও OH, কারো কাছ থেকে OH নিতে হবে, কারো কাছ থেকে H নিতে হবে। তাহলে মনে রাখবো সবসময় OH নেব পেন্টোজ সুগারের থাকে। মনে রাখবো কি, যে পেন্টোজ সুগারের সঙ্গে হোক নাইট্রোজেন বেস যোগ করি কিংবা ফসফরিক অ্যাসিড, যখনই যুক্ত করবো 1 অণু জল নির্গত হবে, 1 অণু জল বেরোবে। জল বের করার জন্য কি দরকার, একটি OH লাগবে আর একটা H লাগবে। OH সবসময় কার কাছ থেকে নেব? পেন্টোজ সুগারের কাছ থেকে। কার কাছ থেকে নেব? পেন্টোজ সুগার। নিয়ে নিলাম, অন্য কালার ইউজ করে। এই নিলাম, এখান থেকে কি হবে, 1 অণু জল নির্গত হয়ে গেল। তার ফলে এখানে কি হলো, এই যে বন্ডটা তৈরি হলো এই কার্বন আর এখানে নাইট্রোজেনের মধ্যে, এই বন্ডটাকে আমরা কি বলবো, এন গ্লাইকোসিডিক বন্ড, এন গ্লাইকোসিডিক বন্ড। তাহলে কি মনে রাখবো, যে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয় কি নাইট্রোজেন বেস, বন্ধনটার নাম কি এন গ্লাইকোসিডিক বন্ড, এন গ্লাইকোসিডিক বন্ড। বুঝছে? দেখ, তাহলে আমরা বললাম যে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত করলাম, বন্ধনটার নাম এন গ্লাইকোসিডিক বন্ড। এবার থাকা দেখ, বুঝবি এখানে যে যখনই আমি নাইট্রোজেন বেস যুক্ত করে দিলাম, যখনই, আচ্ছা পেন্টোজ সুগার যখন ফ্রি ছিল তখন কার্বনগুলোকে কিভাবে নাম্বারিং করতাম, 1 2 3 4 5, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এবার এই 1 নম্বর কার্বনের সঙ্গে যখনই নাইট্রোজেন বেস অ্যাড করে দিলাম, যখনই নাইট্রোজেন বেস অ্যাড করলাম, অমনি কি হবে, এর কাছেও কি আছে, নাম্বারিং আছে। নাইট্রোজেন বেস হোক পিউরিন কিংবা পাইরিমিডিন, দুজনের কাছে নাম্বারিং আছে, তাই তো? তাদেরও 1 2 3 4 করে নাম্বারিং আছে। তাহলে যখন নাইট্রোজেন বেস যুক্ত করলাম, পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যেই যুক্ত করে দিলাম, অমনি এর কাছেও 1 2 3 4 5 করে নাম্বারিং আছে, এর কাছেও 1 2 3 4 5 করে নাম্বারিং আছে। বুঝছো? এবার এটা যুক্ত করার পর যদি আমি 1 নম্বর পজিশন বলি, তাহলে বুঝবো কি করে এর কথা বলছি না এর কথা বলছি। যখন পেন্টোজ সুগার একা ছিল তখন কার্বনের নাম্বারিং গুলো 1 2 3 4 5 করে হতো। যখনই তার সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত করলাম, তাহলে এর কাছেও নাম্বারিং আছে, এর কাছেও নাম্বারিং আছে, 1 2 3 4 5 6 এভাবে চলছে। তাহলে আমি এই নাইট্রোজেন বেসকে যুক্ত করার পর যখন বলবো 1 নম্বর পজিশন, তখন কিন্তু কনফিউজ হয়ে যাবো যে এর 1 নম্বর বলছে না এর 1 নম্বর বলছে। তাই যখনই নাইট্রোজেন বেস যুক্ত হয় তখনই কি হয়, এই দুজনের নাম্বারিংকে আলাদা করার জন্য এগুলোকে আমরা ড্যাশ বা প্রাইমে কনভার্ট করে দিই। তাহলে যতক্ষণ পেন্টোজ সুগার একা থাকবে তখন তার কার্বনের নাম্বারিং হবে 1 2 3 4 5, আর যখনই তার সঙ্গে নাইট্রোজেন বেস অ্যাড হয়ে গেল, তার নাইট্রোজেন বেসও নাম্বারিং আছে আর কার্বনের পেন্টোজ সুগার নাম্বারিং আছে,
দুজনের নাম্বারিংকে ডিফারেন্সিয়েট করার জন্য, আলাদা করার জন্য আমরা একে 1' বা 1', 2', 3' এইভাবে নাম্বারিং করে দিই। বোঝা গেছে এ পর্যায়ে? তাহলে এখন যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে কি আমরা নিউক্লিওটাইড বলতে পারবো? রাইবোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত করলাম, এটাকে কি নিউক্লিওটাইড বলতে পারবো? নিউক্লিওটাইড বলবো না, তার কারণ নিউক্লিওটাইড হতে গেলে 3টে উপাদান লাগে। তাহলে এই সবে 2টো উপাদান যোগ হয়েছে, তা এই যে স্ট্রাকচারটা তৈরি হলো পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত করার ফলে যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটাকে বলে নিউক্লিওসাইড। কি বলে? নিউক্লিওসাইড। তাহলে আমরা একটা পাশে লিখে নেব, পেন্টোজ সুগার তার সঙ্গে যেই নাইট্রোজেন বেস অ্যাড করলাম অমনি যে স্ট্রাকচারটা তৈরি হলো তার নাম হচ্ছে নিউক্লিওসাইড। টাইড নয়, সাইড, নিউক্লিওসাইড। পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস মিলে তৈরি হলো নিউক্লিওসাইড। হয়েছে? নিউক্লিওসাইড। এরপরে তাহলে এর সঙ্গে যখনই ফসফরিক অ্যাসিড অ্যাড করে দেবো অমনি হয়ে যাবে নিউক্লিওটাইড। তাহলে ফসফরিক অ্যাসিড মনে রাখবো, পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয় ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত করব কাকে? ফসফরিক অ্যাসিডকে। ফসফরিক অ্যাসিড এই H আর OH মিলে জল বেরিয়ে গেল, এই যে বন্ধনটা হলো, এই যে বন্ধনটা তৈরি হলো এর নাম হচ্ছে ফসফোএস্টার বন্ড। একটু হিচকিচ হয়ে গেল, এটাকে কি বলবো? ফসফোএস্টার বন্ড। আচ্ছা ভালো করে একটু দেখিয়ে দেবো পরে, এটাকে আমরা কি বলবো? ফসফোএস্টার বন্ড। ফসফোএস্টার বন্ড। এটা কি বলো? ফসফোএস্টার বন্ড। বাস, নিউক্লিওটাইড গঠন হয়ে গেছে। তাহলে আমরা বললাম পেন্টোজ সুগারে 1 নম্বর কার্বন সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়, বন্ডটার নাম এন গ্লাইকোসিডিক বন্ড। পেন্টোজ সুগারে 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, বন্ডটার নাম ফসফোএস্টার বন্ড। ফসফোএস্টার বন্ড। বাস, তাহলে নিউক্লিওসাইডের সঙ্গে যেই ফসফরিক অ্যাসিড যুক্ত করলাম অমনি যে স্ট্রাকচারটা তৈরি হলো তাকে কি বলবো? নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হয়েছে? তাহলে এটা হচ্ছে আমরা কার নিউক্লিওটাইড আঁকলাম? আরএনএ এর নিউক্লিওটাইড। আরএনএ এর নিউক্লিওটাইডকে রাইবো নিউক্লিওটাইডও বলে। আরএনএ এর নিউক্লিওটাইড হলো রাইবো নিউক্লিওটাইড, ডিএনএ এর নিউক্লিওটাইডকে বলো ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। হয়ে গেছে এতটা? তাহলে আমার কথা হচ্ছে আরএনএ এর মধ্যে কত ধরনের নিউক্লিওটাইড সম্ভব? তাহলে নিউক্লিওটাইড অফ আরএনএ, আরএনএ এর মধ্যে কত ধরনের নিউক্লিওটাইড থাকে? আচ্ছা এটাকে আমরা কি বলি? রাইবো। আরএনএ নিউক্লিওটাইডকে কি বলবো? রাইবো নিউক্লিওটাইড। ঠিক আছে? কত ধরনের হওয়া সম্ভব দেখ। আচ্ছা আমি একটা সার্কেল দ্বারা রাইবোজ সুগারকে বোঝাচ্ছি, সুবিধা হবে। রাইবোজ সুগারকে একটা সার্কেল দ্বারা বোঝাচ্ছি, রাইবোজ সুগার। তাহলে সমস্ত নিউক্লিওটাইডে কি রাইবোজ সুগার কমন? রাইবোজ সুগারে 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হবে, 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড, আরেকটা 3 নম্বরকে আলাদাভাবে মার্ক করে রাখবো। হয়েছে? 1, 3, 5কে একটু ভালোভাবে দেখে রাখবো। তাহলে আমি বললাম আরএনএ নিউক্লিওটাইড দেখতে চলেছি, রাইবো নিউক্লিওটাইড। কত ধরনের রাইবো নিউক্লিওটাইড হয়? তাহলে আমি এই রাইবোজ সুগারকে বারবার আঁকার থেকে আমি কি করলাম যে একটা সার্কেল দ্বারা রাইবোজ সুগারকে বুঝিয়েছি। তার 3টে পজিশনকে আমরা ভালোভাবে লক্ষ্য করবো, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর। 1 নম্বরকে কেন? তার কারণ 1 নম্বরের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়, 5 নম্বরের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়। 3 নম্বরটা কেন একটু পরে বুঝে যাবো। দেখ 1 নম্বরে আমি প্রথমে নাইট্রোজেন বেস অ্যাডিনিন অ্যাড করলাম, 5 নম্বরে তো ফসফরিক অ্যাসিড থাকবেই, আর 3 নম্বরে একটা OH দেখ ফ্রি থাকে। এই যে এটা আমাদের কাজের একটু। তাহলে আরএনএ এর একটা নিউক্লিওটাইড হলো, আর কি হবে? আর এটা তো সেম, আরএনএ সমস্ত নিউক্লিওটাইডের মধ্যে রাইবোজ সুগার, এই ফসফেট তো সেম থাকবে, শুধু চেঞ্জ হবে কি? নাইট্রোজেন বেস। তাহলে এখানে কি রাখবো? জি রাখলাম, এক ধরনের হয়ে গেল। এরপরে 5 নম্বরে ফসফরিক অ্যাসিড আছে, এখানে OH আছে, তাহলে 1 নম্বর এখানে চেঞ্জ করবো কি? গুয়ানের জায়গায় সাইটোসিন হবে, হলো। আর কি হতে পারে? রাইবোজ সুগার, ফসফরাস, 3OH, আর এখানে কি হবে? ইউরাসিল, তাই তো?
আরেকটা হবে নাকি এখানে থাইমিন রাখা যাবে? থাইমিন রাখা যাবে না, কারণ এটা রাইবোজ সুগারের সঙ্গে থাইমিন যুক্ত হবে না। তাহলে হচ্ছে আরএনএ তে এই 4 ধরনের নিউক্লিওটাইডই দেখতে পাওয়া যায়। আরএনএ এর মধ্যে যদি 1 লক্ষখানা নিউক্লিওটাইডও থাকে, তবে এই 4 ধরনেরই হবে, নতুন কোনো আর ধরন দেখতে পাবো না, আর নতুন কোনো ধরন আমরা দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে আরএনএ তে এই 4 ধরনের নিউক্লিওটাইড সম্ভব। বোঝা গেছে? এবার যদি আমরা ডিএনএ নিউক্লিওটাইডকে দেখি, নিউক্লিওটাইড অফ ডিএনএ, যেটাকে আমরা কি বলবো, ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, যাকে আমরা বলবো ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। যদি ডিএনএ নিউক্লিওটাইড দেখি যেটা ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড, তাহলে তফাৎটা কি থাকবে? রাইবোজের জায়গায় ডিঅক্সি রাইবোজ আসবে, সেই ডিঅক্সি রাইবোজকে আমি একটা স্কোয়ার দিয়ে দেখাচ্ছি, এটা হয়ে গেল আমার কি, ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগার, এটা আমার কি, ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে এরও আমরা ওই 3টে পজিশনকে মার্ক করব, 1 নম্বর, 5 নম্বরে ফসফরাস, আর 3 নম্বরে ওএইচ, এটাকে মার্ক করব। বুঝা গেছে? তাহলে এর ক্ষেত্রে এদিকে দেখা, এই ডিঅক্সি রাইবোজ সুগারে গেছি, তাই তো, এর সমস্ত ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড যত আছে সমস্ততে কি হবে, ডিঅক্সি রাইবোজ সুগারটা কমন, এটা কমন, আর ফসফরিক অ্যাসিড কমন থাকবে, লিখেছি। এবার কি হবে, ওই 1 নম্বর পজিশনে নাইট্রোজেন বেস চেঞ্জ হবে, প্রথমে অ্যাডিনিন আসবে, তারপরে সাপোজ এখানে গুয়ানিন এলো, এখানে 3 প্রাইমে ওএইচ আছে, 5 প্রাইমে কি আছে, ফসফেট আছে, আর কি হতে পারে, স্কোয়ার দিয়ে ডিঅক্সি রাইবোজ সুগার, 1 নম্বরে সাইটোসিন, 3 নম্বরে ওএইচ, ফসফরাস, আর কি হতে পারে, ইউরাসিল হবে নাকি, থাইমিন এসেছে, 5 প্রাইমে ফসফেট, 3 প্রাইমে ওএইচ। তাহলে ডিএনএ এর মধ্যেও এই 4 ধরনের নিউক্লিওটাইড আমরা দেখতে পাবো। আচ্ছা, বুঝে গেছে? তাহলে মোটামুটি আমরা একটা নিউক্লিওটাইডের গঠন কিন্তু শিখলাম, যে একটা নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়, একটা নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়। আচ্ছা, তাহলে পরের দিন আমরা কি দেখবো, যে দুটো নিউক্লিওটাইডকে কিভাবে যুক্ত হয়, দুটো নিউক্লিওটাইডকে কিভাবে যুক্ত হয়। হয়েছে? তাহলে আজ এই পর্যন্তই। এবার দেখ, তাহলে যদি আমি প্রথম থেকে বলি, প্রথম থেকে কি দেখেছি, প্রথম থেকে আমরা দেখেছি নিউক্লিক অ্যাসিড। প্রথমে বললাম যে নিউক্লিক অ্যাসিড নাম শুনে বলছে নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাবো অ্যাসিডিক ইন নেচার হয়, অ্যাসিডিক প্রকৃতির হয়। হয়েছে? আচ্ছা, আমরা বললাম যে শুধু কি নিউক্লিওটাইডে নিউক্লিক অ্যাসিড কি শুধু নিউক্লিয়াসের মধ্যে থাকবে না, ইউক্যারিওটিক সেলে কিছু সেল অর্গানেল আছে তার মধ্যে নিউক্লিক অ্যাসিডকে দেখতে পাই। এরপর দেখলাম দুজন সায়েন্টিস্টের নাম বললাম, যে একটা হচ্ছে ফ্রেডরিক মেসার, প্রথম অবজার্ভ করেছিলেন, নিউক্লিন নাম দিয়েছিলেন। হয়েছে? তারপরে অল্টম্যান নাম দিয়েছিলেন নিউক্লিক অ্যাসিড। তারপর আমরা দেখলাম মনোমার পলিমার কনসেপ্ট, তার কারণ নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। এরপরে মনোমার পলিমার কনসেপ্ট দেখলাম, মনোমার কি সিঙ্গেল ইউনিট, ছোট যৌগ, পলিমার বড় যৌগ, তাহলে অনেকগুলো ছোট যৌগ মিলে যখন বড় যৌগ তৈরি করছে সেটাকে বলছে পলিমার। আর একই ধরনের মনোমার যুক্ত পলিমার হলে হোমোপলিমার, আর আলাদা ধরনের হেটেরোপলিমার। হোমোপলিমারের উদাহরণ, হেটেরোপলিমারের উদাহরণ আমরা পড়েছি। এরপরে এলাম একটা নিউক্লিওটাইডের গঠন। আমরা দেখলাম যে একটা নিউক্লিওটাইড 3টে উপাদান নিয়ে গঠিত, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, ফসফরিক অ্যাসিড। পেন্টোজ সুগার আরএনএর মধ্যে থাকে রাইবোজ, ডিএনএ এর মধ্যে থাকে ডিঅক্সি রাইবোজ। রাইবোজ আর ডিঅক্সি রাইবোজের মধ্যে পার্থক্য শুধু 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন বাদ যায়। রাইবোজের 2 নম্বর কার্বন থেকে অক্সিজেন বাদ গেলে ডিঅক্সি রাইবোজ শর্করায় কনভার্ট হয়েছে। এরপর আমরা দেখলাম নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইড গঠনে ব্যবহৃত নাইট্রোজেন বেস 2 ধরনের, পিউরিন, পাইরিমিডিন। প্রথমে পাইরিমিডিন বললাম, তারপরে পিউরিন পড়েছে। পাইরিমিডিন উদাহরণ থাইমিন, সাইটোসিন, ইউরাসিল, আর পিউরিনের উদাহরণ অ্যাডিনিন আর গুয়ানিন। হয়েছে? এরপর আমরা ফসফরিক অ্যাসিড দেখলাম, তারপরে একটা নিউক্লিওটাইডের গঠন আমরা দেখলাম। হয়েছে? বাস, শুধু মনে রাখবো এখানে যে পেন্টোজ সুগার 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়, বন্ডটার নাম এন গ্লাইকোসিডিক বন্ড। 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, বন্ডটার নাম ফসফো এস্টার বন্ড। হয়েছে? পেন্টোজ সুগার নাইট্রোজেন বেস যুক্ত হওয়ার ফলে যে স্ট্রাকচারটা তৈরি হয় তার নাম হচ্ছে নিউক্লিওসাইড, তার সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে গেল নিউক্লিওটাইড, হয়ে গেল নিউক্লিওটাইড। তারপরে যে ডিএনএ এর মধ্যে কত ধরনের নিউক্লিওটাইড, আরএনএ এর মধ্যে কত ধরনের নিউক্লিওটাইড সম্ভব, সেগুলো আমরা দেখেছি। হয়েছে? পরের দিন দুটো নিউক্লিওটাইডকে কিভাবে যুক্ত হয় সেটা শিখবো, এবং তার সাথে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের নামগুলো আমরা শিখবো। আচ্ছা, তাহলে তাহলে আজকে যতটা পড়লাম তার মধ্যে থেকে যদি একটা কোশ্চেন আমি বলি, কোশ্চেনটা লিখ। একটা কোশ্চেন যদি করতে বলি, জায়গা
এখানে। কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা এরকম হবে, হুইচ অফ দ্য following nitrogen bases are common in both DNA and RNA. First option AGU, second option AGT, third option AGC, fourth option এ হচ্ছে চারটে অপশন। হুইচ অফ দ্য ফলোইং নাইট্রোজেন বেসেস আর কমন ইন বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ। ঠিক আছে, বাস এটা আমাদের নেক্সট দিন আমরা আলোচনা করব। বাস এই পর্যন্তই, ঠিক আছে।